নমস্কার। গল্পের আঙিনায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকের গল্প বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস হঠাৎ একটি নারী। প্রশান্ত দত্ত নিজেকে প্রশ্ন করলেন, আমি কি সৎলোক না অসৎ লোক? তিনি শুয়ে আছেন একটি ছোট চৌকিতে। নদীর ধারে ফাঁকা জায়গায়, গাছের নিচে বিশ্রী রকমের গরম, তবু গাছতলায় খানিকটা স্বস্তি পাওয়া যায়। একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছেন তিনি এবং আর চোখে বারবার তাকাচ্ছেন পাশের বাড়িটার দিকে। বাড়ি মানে কুঁড়ে ঘর, তারও খুব জীর্ণ দশা। এ বাড়িটাতে থাকে স্বামী স্ত্রী আর একটা ছেলে। স্বামীটি অপদার্থ, দেখলেই বোঝা যায়, অল্প বয়সে বুড়িয়ে যাওয়া চেহারা। ছেলেটার তেলতেলে মুখ, গোলগাল চেহারা, গ্রাম্য বালক যেরকম হয়। বউটি বয়সে বছর ৩০-৩২ হবে বোধহয়। সারাক্ষণ কাজ করে। সে একাই যে সংসার সামলায় তাতে কোনো সন্দেহ নেই। ভারী ভালো মেয়ে। স্বামী পুত্রের সেবা করাই তার একমাত্র কাজ। কিন্তু বউটির স্বাস্থ্য একটু খারাপ হলে পারত না? এত সুন্দর শরীরের গড়ন থাকার কি দরকার ছিল? যেরকম দারিদ্র এদের, তাতে তো প্রায় পাতা খেয়েই দিন কাটায় বলে মনে হয়। তবু এমন স্বাস্থ্য পায় কী করে? প্রশান্ত দত্ত ওই বউটির শরীরে রেখা বিভঙ্গ থেকে চোখ ফেরাতে পারছেন না। স্ত্রীলোকটিকে ঠিক রূপসী বলা যায় না। গায়ের রংটা পোড়া পোড়া, চোখ না কিছুই নিখুঁত নয়, কিন্তু নিছক স্বাস্থ্যের যে একটা সৌন্দর্য আছে, সেটা এর আছে পুরোপুরি। যে কারণে আকাশের একটা চিল সুন্দর, বুনোঘোড়া সুন্দর, দেবদারু গাছ সুন্দর, সেই কারণে এই স্ত্রীলোকটিকেও সুন্দরী বলা যায়। শরীরের কোথাও কিছু অতিরিক্ত নেই। বুক, কোমর, উরু সব কিছুই মানানসই। স্ত্রীলোকটির কপালটাও বেশি চওড়া। প্রশান্ত দত্ত হাসলেন। যার কপালে এত দুঃখ কষ্ট, তার কপাল এত বড় কেন হয়? মেয়েটি পরে আছে একটা অতি ছেঁড়া ময়লা শাড়ি। এটাও একটা হাসির বিষয় নয়? প্রশান্ত দত্ত দেখছেন শহরে কত বেঢপ চেহারার মেয়ে কত দামি শাড়ি পরে সাজগোজ করে। যার পেটটা গণেশের মতন, সেও পেট খোলা ব্লাউজ পরতে চায়। মারোয়ারি মহিলাদের সাজগোজ দেখলে তো বমি আসে প্রায়। অথচ কয়লাখনি এলাকার এমন অনেক মজুরানি দেখা যায়, যাদের শরীর দেখলে মনে হয় মানবী মূর্তির আদর্শ। সাজগোজ করলে তাদেরই মানাবে, কিন্তু তাদের পরনে কাপড় জোটে না। এটা হাসির ব্যাপার ছাড়া আর কি? এই যে বাড়ির বউটি, এ একটি সৎ নারী। মুখ দেখলেই বোঝা যায় সৎ কিনা। প্রশান্ত দত্ত বিড়বিড় করে বললেন, শি ইজ এ গুড ওমেন, নো ডাউট। পৃথিবীতে যা কিছু সৎ, তার প্রতি এখনো মানুষের একটা গোপন শ্রদ্ধা আছে। এই স্ত্রীলোকটির প্রতিও প্রশান্ত দত্তরও শ্রদ্ধা হচ্ছে। বিশেষত এ এত দুঃখ দারিদ্র্যের মধ্যেও থাকতে পেরেছে। দারিদ্র তো শুধু অভাব আনে না, দারিদ্র মানুষকে বড় নীচ করে দেয়। স্ত্রীলোকটির চরিত্রটিকে মনে মনে শ্রদ্ধা করলেও প্রশান্ত দত্ত ওর শরীরের দিকে বারবার না তাকিয়ে পারছেন না, এবং সেই দৃষ্টির মধ্যে লোভ আছে। সেই জন্যই প্রশান্ত দত্ত নিজেকে প্রশ্ন করলেন, আমি নিজে কি সৎ না অসৎ? আমি এই গেরস্থ ঘরের বউটির দিকে এরকমভাবে তাকাচ্ছি কেন? কেন না তাকিয়ে পারছি না? আমার মধ্যে কাম প্রবৃত্তি বেশি। এটা কি দোষের ব্যাপার? প্রশান্ত দত্ত নিজেকে সাধারণ মানুষের চেয়ে অনেক উঁচু বলে মনে করেন। সেরকম মনে করার আপাত কারণও কিছু আছে। প্রশান্ত দত্ত উদার এবং দয়ালু হিসাবে পরিচিত। প্রতিভাবান পুরুষ। পড়াশোনাতে নামকরা ছাত্র ছিলেন। সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, বিএসসি এমএসসিতে তার সাবজেক্টে ফার্স্ট হয়েছিলেন। তারপর মোটামুটি একটা ভালো ধরনের সরকারি চাকরি। কিছুদিন চাকরি করার পর তিনি বীতশ্রদ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন
পড়াশুনোতে তুমি যতই ভালো হও, তোমার চাকরির উন্নতির একটা সীমা আছে। খুব বেশি উঁচুতে যেতে পারবে না। সেসব জায়গায় কানেকশন ব্যাপারটাই প্রধান। নিজের থেকেও অযোগ্য লোকের অধীনে চাকরি করার পাত্র প্রশান্ত দত্ত নন। ফট করে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলেন। প্রশান্ত দত্ত অত্যন্ত বুদ্ধিমান লোক। ব্যবসা শুরু করার আগে তিনি ৩-৪ মাস ধরে মার্কেট স্টাডি করেছেন, খাতাপত্রে অঙ্ক মিলিয়েছেন। কম মূলধনের এমন ব্যবসা তাকে শুরু করতে হবে যাতে লাভ অবধারিত। শেষ পর্যন্ত তিনি এমন ব্যবসা শুরু করলেন যার সঙ্গে তার বিদ্যা, বুদ্ধি, পড়াশুনোর কোনো সম্পর্কই নেই। গ্রামাঞ্চল থেকে গরু ও শুয়োরের চামড়া সংগ্রহ করে চালান দেওয়া। প্রথমে সবাই তাকে ছিছি করেছিল। এখন প্রশান্ত দত্ত বেলেঘাটার মস্ত বড় একটা ট্যানিং কারখানার মালিক। প্রশান্ত দত্তর কারখানাটি সুপরিচালিত। তিনি নিজে সব সময় খাটেন। কর্মচারীরা অন্যান্য কারখানার চেয়ে বেশি মাইনা পায়, সুযোগ সুবিধাও অনেক। কারোর কোনো অভিযোগ নেই। এই দরিদ্র দেশে বেশ কয়েকটি পরিবার প্রশান্ত দত্তের জন্য ভালোভাবে খেয়ে পড়ে আছেন। প্রশান্ত দত্ত মাঝে মাঝে ভাবেন, আমি যে এত সব করছি, এর বিনিময়ে কী পাচ্ছি? একটি অবাধ্য সাপ্লায়ারকে সিধে করার জন্য প্রশান্ত দত্ত নিজে বেরিয়েছিলেন ইন্সপেকশনে। বর্ষার সময় এদিককার রাস্তাঘাটে মোটর চলে না। গরুর গাড়ি কিংবা নৌকা ছাড়া উপায় নেই। প্রশান্ত দত্ত বড় সাইজের নৌকা নিয়ে যাচ্ছিলেন। সেই সময় নৌকার তলার কাঠ সরে গেছে। যতক্ষণ না সারানো হয় তিনি বিশ্রাম নিচ্ছেন গাছতলায়। প্রশান্ত দত্তের সহকারী এই বাড়ি থেকে প্রথমে বাবুর বসার জন্য একটা চেয়ার চেয়েছিল। ওরা দিতে পারেনি, কারণ ওদের বাড়িতে চেয়ার নেই। অনেক কিছুই নেই ওদের। গোটা বাড়িটা জুড়েই একটা নেই নেই ভাব। শেষ পর্যন্ত একটা ছোট খাট বের করে দিয়েছে, যেটা নিশ্চয়ই ওদের শোয়ার খাট, একটা পায়া ভাঙা। তারপর প্রশান্ত দত্ত জিজ্ঞেস করেছিলেন, 1 কাপ চা বানিয়ে দিতে পারবে? ওদের বাড়িতে চায়ের সরঞ্জাম নেই, ওরা চা খায় না। ওদের বাড়িটা দোকান নয় সেটা প্রশান্ত দত্ত জানেন, কিন্তু কোনো গেরস্থ বাড়িতে হঠাৎ অতিথি এসে কিছু চাওয়ার রেওয়াজ তো এখনো উঠে যায়নি। চা খাওয়াতে না পেরে ওরা লজ্জা বোধ করে। তার বদলে লেবুর শরবত বানিয়ে নিয়ে আসে। প্রশান্ত দত্ত সে শরবত ছুঁয়ে দেখলেন না, কিন্তু এই পরিবারটি সম্পর্কে উৎসাহী হয়ে উঠলেন। স্বামী, স্ত্রী আর একটা 10-12 বছরের ছেলে। স্বামীটি অকাল বৃদ্ধ, নির্বোধ, অপদার্থ। ওর নাম দীনু ভট্টাচার্য। বউটির নাম বাসনা। নামটিতে বেশ মানিয়েছে বউটিকে। প্রশান্ত দত্ত কিছুক্ষণ কথাবার্তা বললেন ওদের সঙ্গে। একটা জিনিস তিনি কিছুতেই বুঝতে পারলেন না, ওদের সংসার চলে কি করে? কোনো জমি জমা নেই, লোকটির কোনো রোজগার নেই, তবু খেয়ে পড়ে আছে তা দেখা যাচ্ছে। কতদিন থাকতে পারবে? প্রশান্ত দত্ত একবার ভাবলেন, এদের একটু উপকার করবেন। স্বামীটিকে তিনি অনায়াসে একটি চাকরি দিতে পারেন। লোকটির যোগ্যতা যাই হোক, তবু মাসে ওর 250-300 টাকা রোজগারের ব্যবস্থা করে দেওয়া প্রশান্ত দত্তের পক্ষে কিছুই শক্ত নয়। কিন্তু দীনু ভট্টাচার্য এই জায়গা ছেড়ে কলকাতায় চাকরি করতে যাবে না। লোকটা কলকাতা শহরকে ভয় পায়। তখন প্রশান্ত দত্ত প্রস্তাব দিলেন, তার চামড়া সংগ্রহের ব্যাপারে ও স্থানীয় এজেন্ট হোক। কিন্তু গরু ও শুয়োরের চামড়ার কথা শুনে লোকটি আঁতকে উঠল। প্রশান্ত দত্তের দিকে এমনভাবে তাকালো যেন একটি যমদূত। পেটের ভাত জোটে না, অথচ জাত যাবার ভয় আছে। প্রশান্ত দত্ত তখন বেশ রেগে গিয়েছিলেন। লোকটা যখন এতই অপদার্থ, তখন ওর অমনে একটা সুন্দরী স্ত্রী পাওয়ার কোনো অধিকার নেই। এই স্ত্রীলোকটি নিজের সংসারের বাড়ি কিছুই দেখেনি, সেই জন্য নিজের আশা আকাঙ্ক্ষার কথাও জানে না, কিন্তু ওকে একটি স্ত্রী রত্নই বলা যায়। আস্তে আস্তে প্রশান্ত দত্ত রাগ পড়ে এলো। তিনি ভাবলেন, ওদের ব্যাপার নিয়ে আর মাথা ঘামাবেন না। এরকম লক্ষ লক্ষ অসহায় পরিবার আছে দেশে, তিনি তার কি করবেন? কিন্তু নৌকার মেরামত কাজ শেষ হচ্ছে না। একা একা শুয়ে থেকে আর কতক্ষণ ভালো লাগে? নৌকার মধ্যেই তার জন্য রান্না চেপেছে, আরও বেশ কিছুক্ষণ কাটাতে হবে। প্রশান্ত দত্ত ছেলেটিকে ডেকে কিছুক্ষণ কথা বললেন। চেহারায় গ্রাম্যতা থাকলেও বেশ চালাক চতুর ছেলে। ভালো করে লেখাপড়া শিখলে মানুষ হতে পারত। কিন্তু ওর ওই অপদার্থ বাবা কি আর বেশি দূর লেখাপড়া শেখাবে ছেলেকে?
তিনি তখন ভাবলেন, তার কাছে ক্যাশ টাকা আছে 100 এর মধ্যে 100 টাকা তিনি ইচ্ছে করলে এদের দান করতে পারেন। এদের যা অবস্থা, 300 টাকা তো প্রায় 7 রাজার ধনের সমান। দিয়ে দেখবেন নাকি কীরকম প্রতিক্রিয়া হয়। কিন্তু শুধু প্রতিক্রিয়া দেখার বদলে 300 টাকা দেওয়া যায়? অনেক পরিশ্রম ও মেধা খরচা করে টাকা রোজগার করতে হয়। এর বিনিময়ে তিনি যদি কিছু চান। প্রশান্ত দত্ত নিজের মনের কাছে স্বীকার করলেন, স্ত্রীলোকটির প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন। স্ত্রীলোকটিকে ভোগ করতে পারলে মন্দ হতো না। পরক্ষণেই মন থেকে চিন্তাটা তাড়িয়ে দিলেন, এটা ঠিক নয়। গরিব হোক যাই হোক, এদের একটা মোটামুটি নিরুপদ্রব সংসার, সেটা তছনছ করে দেওয়া তার উচিত নয়। এতে মানুষের আদিম মূল্যবোধে আঘাত করা হয়। তিনি তো পাষণ্ড নন। অথচ তার চোখ ঘুরে ঘুরে চলে যাচ্ছে ওই বাসনা নামের স্ত্রীলোকটির দিকে। তিনি উপভোগ করছেন ওর স্বাস্থ্যের সৌন্দর্য। একবারও সারা শরীরে হাত বুলোতে পারলেও বেশ আরাম হতো। কিন্তু তিনি যদি এই ইচ্ছেটা প্রকাশ করে ফেলেন, সবাই কীরকম ছিছি করবে। গোপনে লুকিয়ে চুরিয়ে করলে কিছু আসে যায় না অবশ্য। প্রশান্ত দত্তের স্ত্রী অনেক দিন ধরে হাঁপানির অসুখে ভুগছেন। 2টি ছেলে মেয়ের জন্ম দেওয়ার পর তার শরীর একেবারেই ভেঙে গেছে। প্রশান্ত দত্ত স্ত্রীর অযত্ন করেন না, চিকিৎসার ত্রুটি নেই এবং স্ত্রীর প্রতি তার ভালোবাসাও আছে। কিন্তু তিনি ভোগী পুরুষ। সারাদিন কাজে ডুবে থাকলেও মাঝে মাঝে তার মধ্যে ভোগ বাসনা মাথাচাড়া দিয়ে ওঠে। লোকে একে লালসা বলবে। তিনি সামাজিক ও সজ্জন। শুধু নিজের পরিবার নয়, তার কারখানার ওপর নির্ভরশীল অনেকগুলো পরিবারের প্রতি তিনি সুবিচার করেন। অথচ এর বিনিময়ে তিনি কিছু চাইতে গেলেই অপযশ হবে। তিনি যদি হোটেলে কোনো মেয়ে মানুষ রাখেন, লোকে তাকে বলবে লম্পট, পারা যায় না। আর এই যে এখানে এই স্ত্রীলোকটির এমন চমৎকার শরীরটা নষ্ট হচ্ছে, সেটা অন্যায় না? প্রশান্ত দত্ত ছেলেটিকে আবার কাছে ডাকলেন। ব্যাগ থেকে 300 টাকা বার করে বিনা ভূমিকায় ছেলেটিকে বললেন, তোমার মাকে দিয়ে এসো। ছেলেটি ভ্যাবাচাকা খেয়ে গেল। তিনি হুকুমের সুরে বললেন, যাও, দাঁড়িয়ে রইলে কেন, তোমার মাকে দিয়ে এসো। ছেলেটি দৌড়ে বাড়ির মধ্যে চলে যেতে প্রশান্ত দত্ত উঠে বসে উৎফুল্লভাবে পা দোলাতে লাগলেন। বেশ একটা নতুন ধরনের খেলা পাওয়া গেছে। দিনু ভট্টাচার্য একটু আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে। দেখাই যাক না টাকাটা পেয়ে তার বউ কী করে। বাসনা ছেলের হাত ধরে বাইরে বেরিয়ে এলো। তার চোখ মুখ লাল হয়ে গেছে, খানিকটা বিস্ময় ও উত্তেজনায়। বাসনা লাজুক নয়, সে বেশ স্পষ্ট গলায় জিজ্ঞাসা করল, আপনি এতগুলো টাকা পাঠালেন কেন? প্রশান্ত দত্ত অত্যন্ত বিনীতভাবে বললেন, আপনাদের আমার খুব ভালো লেগেছে, তাই সামান্য কিছু দিলাম। এই ছেলেটি যাতে পড়াশোনা হয়। এতগুলো টাকা? বেশি নয়, সামান্যই। না না, এ কখনো হয়? বাসনা টাকাটা রাখলো খাটের ওপর। প্রশান্ত দত্ত মুগ্ধভাবে তাকিয়ে রইলেন তার দিকে। তিনি এরকমই আশা করেছিলেন। টাকাটা ওর স্বামীর হাতে দিলে সে নিশ্চয়ই ফেরত দিত না। খুব হাত কচলাতো। তাতে প্রশান্ত দত্তের কী লাভ হয়? তিনি বউটির সঙ্গে একবার কথাও বলতে পারতেন না। বাসনা চলে যাচ্ছিল। প্রশান্ত দত্ত ডাকলেন, শুনুন। সে ঘুরে দাঁড়াতেই প্রশান্ত দত্ত নম্র গলায় বললেন, আপনাদের কোনো সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগতো। আপনি তোকে চাকরির কথা বলেছিলেন। আমি কাঁচা চামড়ার কারবার করি বলে কি এ টাকা নিতে আপনার ঘেন্না হচ্ছে? টাকা কখনো অপবিত্র হয় না। না না, সে কথা তো বলিনি। এমনি এমনি কি এতগুলো টাকা কারো কাছ থেকে চাওয়া যায়? তাহলে এর বদলে আমাকে কিছু দিন। দেবার মতো কী আছে আমাদের, বলুন? প্রশান্ত দত্ত মনে মনে বললেন, তোমার শরীর, কিন্তু মুখে উচ্চারণ করলেন না। এত স্পষ্ট কথা মানুষ সহ্য করতে পারে না। টাকার বিনিময়ে শরীরের কথা বলার মধ্যে একটা সাংঘাতিক রূঢ়তা আছে। তাহলে ভালোবাসা? ভালোবাসা সম্পর্কে প্রশান্ত দত্তের এককালে দুর্বলতা ছিল। এখন কাজে ব্যস্ত, সময় পান না। তিনি যদি একে বলেন, আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি গ্রহণ করবে? কিন্তু এরা এত গরিব, শুধু ভালোবাসা নিয়ে মেয়েটি কী করবে? বাসনা ধীর পায়ে চলে গেল বাড়ির মধ্যে। প্রশান্ত দত্ত সেই দিকে চেয়ে রইলেন এক দৃষ্টে। তার চোখে এখন লোভের চিহ্ন মাত্র নেই, বরং বেশ খুশি খুশি ভাব। ঠিক যা যা হবার তাই হচ্ছে। মেয়েটি যদি টাকাগুলো নিয়ে নিত,
তাহলে প্রশান্ত দত্ত ওকে অত পছন্দ করতে পারতেন না। খাটের তক্তাগুলি ফাঁক ফাঁক। এই তক্তার ফাঁকে টাকাগুলো গুজে রাখলে কয়েকদিনের মধ্যে ওদের চোখে পড়বেই। তখন তো আর ফেরত দেওয়ার কোনো উপায় থাকবে না। প্রশান্ত দত্ত একবার ফাঁকের মধ্যে টাকাগুলো ঢুকিয়ে পরীক্ষাও করলেন, কিন্তু রাখলেন না। এতটা মহৎ তার পক্ষে সাজা অসম্ভব। তিনি তো সাধারণ মানুষ, দেবদূত তো নন। তার কামনা বাসনা আছে, সব কিছুরই একটা প্রতিদান পাওয়ার ইচ্ছে আছে। ওর স্বামী ফিরলে নিশ্চয়ই বলবে টাকার কথা। সে তখন কি করবে? আফসোস করবে। বউকে বকুনি দেবে? মারধর করবে না তো? এইসব অযোগ্য লোকেরা বউকে পেটাতে খুব ওস্তাদ। অযোগ্য পুরুষরা বউয়ের ওপর বেশি হম্বিতম্বি করে। প্রশান্ত দত্ত ভাবলেন, তিনি কি মেয়েটির ওপর স্বামীর অত্যাচারের কারণ হলেন? সেটা খুব বিশ্রী ব্যাপার হবে। প্রশান্ত দত্তের সঙ্গে সবসময় একজন ঘনিষ্ঠ অনুচর থাকে। এর নাম রত্নেশ হালদার। এ প্রশান্ত দত্তের ছেলেবেলার বন্ধু। লেখাপড়া বেশি দূর শেখেনি, এখন প্রশান্ত দত্তের কর্মচারী। তুই তুই বলে কথা বলল, কাজে সে শরীর রক্ষী। সে গোয়ার ও শক্তিশালী, তার কোনো দুঃখবোধ নেই। রত্নেশ নৌকার মাঝিদের ওপর চোটপাট করছিল। প্রশান্ত দত্ত তাকে ডেকে বললেন, কিরে, রান্না হলো? খিদে পেয়ে গেছে আমার। হ্যাঁ, এই যে, হাত মুখ ধুয়ে নিবি না? আর উঠতে ইচ্ছে করছে না, এখানেই নিয়ে আয়। খাবার ওইখানে পাঠাবো? হ্যাঁ, গাছের তলায় পাখি টাকি যদি করে দেয়। কিছু হবে না, বেশ একটা নতুনত্ব হবে। মুরগির ঝোল ভাত। মুসলমান মাঝিরা ভালোই রাঁধে, ঝাল একটু বেশি। প্রশান্ত দত্ত ঠোঁট সরু করে হুঁশাস করতে লাগলেন। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, তখন ছেলেটির বাড়ির ভেতর থেকে একটা বাটি হাতে নিয়ে বেরিয়ে এলো। বাটিটা প্রশান্ত দত্তের সামনে ধরে সংকুচিতভাবে বলল, মা আপনার জন্যে পাঠিয়ে দিয়েছেন। বাটি ভর্তি সাদা রঙের ডাল, মুগ মসুরি ছোলা নয়। প্রশান্ত দত্ত এ ডালের নাম জানেন না। একবার তিনি ভাবলেন ফিরিয়ে দেবেন। ডাল ফাল খাওয়ার কোনো উৎসাহ নেই তার। কিন্তু কেউ খাবার পাঠালে ফেরত দেওয়া বোধহয় খুবই অভদ্রতা। অযাচিতভাবে টাকা পাঠালে ফেরত পাঠাতে হয়, কিন্তু খাবার পাঠালে ফেরত দিতে নেই। অনিচ্ছার সঙ্গে বাটিটা নিয়ে তিনি চুমুক দিলেন, কিন্তু ভালো লাগলো। ডালের মধ্যে উচ্ছে আর লাউয়ের টুকরো দেওয়া হয়েছে। হঠাৎ প্রশান্ত দত্তের মনে পড়ে গেল তার মায়ের কথা। তার মা এই রকম ডাল রাঁধতেন। মায়ের মৃত্যুর পর কখনো এরকম রান্না খাননি। এই ডাল খেলে তার মনে হয় যেন শরীরের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। বাটির সবটুকু খেলেন চেটেপুটে। এক অদ্ভুত ধরনের ভালো লাগে আচ্ছন্ন হয়ে পড়লেন তিনি। কৃতজ্ঞতায় তার চোখে জল এসে গেল। নৌকার কাঠ ফাঁক না হয়ে গেলে তিনি এখানে নামতেন না। গাছতলায় ঝিরঝিরে হাওয়া, গরম নেই আজ। নদীর জলে রোদ চকচক করছে। একজন দয়াশীল নারী নিজের হাতে রান্না পাঠিয়ে দিয়েছে তাকে। এ সবই যেন সৌভাগ্যের মতো। হাত ধুয়ে এসে সিগারেট ধরেই তিনি ছেলেটিকে বললেন, তোর মাকে আরেকবার ডাকতো। বাসনা ইতিমধ্যে স্নান করেছে, তার চুলগুলো ভিজে। লজ্জিতভাবে এসে দাঁড়ালো কাছে। প্রশান্ত দত্ত স্থির চোখে তার দিকে তাকিয়ে বললেন, খুব তৃপ্তি পেলাম। বাসনা মৃদু গলায় বলল, আপনার ভালো লেগেছে তো? আমাদের সাধারণ রান্না, ভাবলাম আপনি খাবেন কি না। বহুদিন এরকম রান্না খায়নি। আপনার অনেক গুণ আছে। আপনাদের খাবার খেলাম, আপনাদের খাটটা দখল করে বসে আছি, কিন্তু জানি এর প্রতিদানে কিছু দেওয়া যায় না। দিতে পারলে ভালো লাগতো। প্রশান্ত দত্ত মনে মনে ভাবলেন, এইসব কথা রমণীটার গা ছুঁয়ে কোমর জড়িয়ে ধরে বলতে পারলে কত বেশি ভালো লাগতো। কৃতজ্ঞতা সত্ত্বেও মেয়েটির সুগঠিত শরীরের আকর্ষণ তিনি এড়াতে পারলেন না। বাসনা বাটিটা তুলে নিয়ে লজ্জিতভাবে বললেন, এ তো সামান্য। প্রশান্ত দত্ত প্রায় নিজের অজ্ঞাতসারেই বলে ফেললেন, আপনি আমার সঙ্গে যাবেন? বাসনা ঠিক বুঝতে না পেরে চমকে মুখ তুলে বলল, কি? প্রশান্ত দত্ত আবার দৃঢ়ভাবে বললেন, আপনি আমার সঙ্গে যাবেন? এখানে আপনাকে মানায় না। আমি আপনার খাওয়া থাকার সুব্যবস্থা করে দেব। বাসনার মুখখানা অদ্ভুত বিবর্ণ হয়ে গেল। সে আর একটা কথা বলতে পারল না। কয়েক মুহূর্ত বিহ্বলভাবে চেয়ে রইল প্রশান্ত দত্তের দিকে।
তারপর প্রায় দৌড়েই চলে গেল বাড়ির মধ্যে। দূরে দেখা গেল দিনু ভট্টাচার্যকে আসতে। প্রশান্ত দত্ত নিজের গালে ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছে হলো। কেন তিনি এ কথা বললেন? একটা সুন্দর ব্যবহার, একটা লাজুক দিনের স্মৃতি, এইটুকু সুশীলা স্বাস্থ্যবতী রমণীকে পেয়েছে, সেটুকু কেড়ে নেবার ইচ্ছে হচ্ছে কেন তার? পৃথিবীতে কি আর নেই? কিন্তু একথা তিনি কোনো মতেই মন থেকে তাড়াতে পারছেন না। এই জায়গায় এই মেয়েটিকে মানায় না। দিনু ভট্টাচার্যের বদলে তারই প্রাপ্য ছিল ওই রকম একটি নারী। তিনি সত্যিও যত্ন করতেন। অন্তত একবার একটু সাহচর্য পেলে কী ক্ষতি ছিল? এরপর তিনি ভাবলেন, টাকার কথাটা বাসনা তার স্বামীকে জানাবে না। তারপর কি প্রতিক্রিয়া দেবে সেটা দেখার জন্য তিনি উদ্গ্রীব হয়ে রইলেন। খানিকটা বাদে দিনু ভট্টাচার্য বেরিয়ে এসে বিগলিত মুখে প্রশান্ত দত্তের কাছে বসে নানান গল্প করতে লাগলেন। প্রশান্ত দত্ত তীক্ষ্ণ চোখে দেখতে লাগলেন লোকটা অভিনেতা কিনা। সব জেনে শুনেও কি লুকাচ্ছে না? তা হতে পারে না। তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি আপনার কাজটা নেবেন না? আগে বামুনের ছেলে হয়ে গরু শুয়োরের চামড়া ঘেঁটে বেড়াবো, দুটো টাকার জন্য কি বাপ পিতামহের ধর্ম ছাড়তে পারি? আপনার তো অনেক দিকে জানাশুনো, যদি আমার ছেলেটার জন্য কিছু। 300 টাকার নোটের বান্ডিল থেকে মাত্র 10 টাকার একটা নোট বার করে দিনু ভট্টাচার্যের দিকে এগিয়ে তিনি বললেন, এটা রাখুন, আপনার ছেলের জন্য মিষ্টি কিনে দেবেন। না না, এ আবার কেন? রাখুন আপনার ছেলের জন্য। দিনু ভট্টাচার্য আগ্রহের সঙ্গে টাকাটা পকেটে গুজল। প্রশান্ত দত্ত হাসলেন। তারপর বললেন, আমি চামার মানুষ, ভদ্রতা সভ্যতা তো ঠিক জানি না। ভাবছিলাম আমার টাকা নিলে যদি আপনার সম্মান যায়। প্রশান্ত দত্তর মাথায় আরেকটা আইডিয়া এলো। এর বউকে যদি কেউ কেড়ে নিয়ে যায়, 2-4 দিন ভোগ করার পর আবার ফেরত পাঠিয়ে দেয়, তাহলে এ কি বউকে আবার গ্রহণ করবে? নাকি তখনও জাত ধর্ম ধুয়ে খাবে? ওই বউয়ের সাহায্য ছাড়া বাঁচতে পারবে লোকটা? দিনু ভট্টাচার্য চলে যাওয়ার পর প্রশান্ত দত্ত রত্নেশকে ডেকে বললেন, রত্নেশ, এ বাড়ির মেয়েটাকে দেখেছিস? রত্নেশ একটু অবাক হলো না। বলল, তখন দেখেছিলাম, নদীতে চান করছিল, ফিগারখানা দারুণ, সচরাচর দেখা যায় না। রত্নেশ ইঙ্গিত বুঝে বলল, কাছাকাছি আর কোনো বাড়িঘর নেই, এরা একা একা এখানে থাকে কি করে? চোর ডাকাতের ভয় নেই? কী আছে এদের বাড়িতে যে চুরি ডাকাতি হবে? কেন, মেয়ে ছেলের জন্য কি ডাকাতি হয় না? এরকম মেয়ে ছেলে দেখলে অনেকেই। প্রশান্ত দত্ত চিন্তিতভাবে বললেন, ঠিক। সন্ধ্যের অন্ধকার নামতেই নৌকা চালু হলো। প্রশান্ত নৌকায় বসছেন। রত্নেশ হঠাৎ বলল, আমি একটু আসছি। রত্নেশ ঢুকে গেল বাড়িটার মধ্যে। দিনু ভট্টাচার্যকে সামনে দেখে বিনা বাক্য ব্যয়ে তার চোখের ওপর একটা আর পেটে একটা ঘুষি বসালো। দিনু ভট্টাচার্য মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। একটা বস্তা নিয়ে রত্নেশ নৌকায় উঠেই ঘরের মধ্যে চলে এলো। মাঝিদের দাবড়ে বলল, শিগগির চালাও। প্রশান্ত দত্ত ধরফর করে উঠে বসে বললেন, এ কী করেছিস? তোর যখন ইচ্ছে হয়েছে একটু স্বাদ মিটিয়ে নে, আমি তো আনতে বলিনি। আজ চক্ষু লজ্জা করে কি হবে? এমন কিছু ব্যাপার নয়, পরে ফিরিয়ে দিয়ে আসবো। এখন গোটা 30 টাকা দিলেই হবে। বাসনা বিস্ফোরিত চোখ মেলে তাকিয়ে আছে প্রশান্ত দত্তের দিকে। প্রশান্ত দত্ত বললেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি আমার সঙ্গে আসবেন কি না। আপনি কোনো কথার উত্তর দিলেন না তো। বাসনা পাগলের মতো বলল, আমি বিষ খাবো। বিষ আছে সঙ্গে? আমি তো আমার সঙ্গে বিষ রাখি না। আমি আবার জিজ্ঞেস করছি, আপনি আমার সঙ্গে যাবেন? ইচ্ছে হলে আপনার ছেলেকেও সঙ্গে নিতে পারেন। না, আপনাকে দেখে আমার ভালো লেগেছিল, কিন্তু জোর করে কোনো মেয়েকে তো ভোগ করা আমার স্বভাব নয়। রত্নেশ, একে ফিরিয়ে দিয়ে আয়। রত্নেশ বলল, তোর যদি পছন্দ নয় তাহলে আমি একটু জাপটি করি, এনেছি যখন, টাকা না হয় আমার পকেটে থেকেই যাবে। বাসনা প্রশান্তর দিকে তাকিয়ে কেঁদে ফেলে বলল, আপনি আমার এ সর্বনাশ করলেন কেন?
প্রশান্ত দত্ত অত্যন্ত নীরস গম্ভীরভাবে বললেন, যেরকম ফাঁকা জায়গায় আপনাদের বাড়ি, তাতে যে কোনো দিন বদমাশ লোকেরা আপনাকে হরণ করতে পারে। রত্নেশের স্বভাবটা ডাকাতের মতন। ধরুন আজকে সেরকমই একটা ব্যাপার হয়েছে। আপনার স্বামীর ক্ষমতা নেই আপনাকে রক্ষা করবার। আমি তো এখানে দর্শক মাত্র। আপনি দয়া করুন। দয়ার প্রশ্ন নয়। আপনার প্রতি আমার লোভ হয়েছিল। লোভী মানুষ কি দয়া করতে পারে? আমি ভেবেছিলাম আপনি ভালো লোক। আমারও ধারণা আমি ভালো লোক। কিন্তু ভালো লোকদের কি কামনা বাসনা থাকতে নেই? আপনাকে যখন আমি টাকাটা দিয়েছিলাম তখন কিন্তু তার বিনিময়ে কিছু চাইনি। এই চাওয়াটা আলাদা। প্রশান্ত দত্ত বিমর্ষভাবে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর রত্নেশের দিকে রুক্ষভাবে তাকিয়ে বললেন, এটা বেলাল্লা করবার জায়গা নয়। শিগগির ওকে রেখে আয়, এই মুহূর্তে। নৌকা থামানো হলো। রত্নেশ মেয়েটিকে খানিকটা এগিয়ে দিয়ে আসতে গেল। প্রশান্ত দত্ত ঘড়ি দেখে বললেন, 10 মিনিটের মধ্যে ফিরে আসবি। কোনো রকম বাজে কাজ করবি না। রত্নেশ ফিরে আসবার পর প্রশান্ত দত্ত কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন। তারপর জিজ্ঞেস করলেন, ওর স্বামী ওকে নেবে? কেন নেবে না? সাধারণত নেয় না। ধুৎ, জন্তু জানোয়ারের চামড়া ছুলে যাতে জাত যায়, তারা কি অপর পুরুষের ভোগ করা বউকে ফেরত নেয়? ভোগ মানে কিছুই তো। সে কথা কে বিশ্বাস করবে? তোকে ও নিয়ে মাথা ঘামাতে হবে না। প্রশান্ত দত্ত উঠে দাঁড়িয়ে বললেন, আমাকে একবার দেখে আসতে হবে ওর কি হলো। রত্নেশ আঁতকে উঠল। বারবার বোঝাতে লাগলো যে এখন ফিরে যাবার মধ্যে ঝুঁকি আছে, মোটেই বুদ্ধিমানের কাজ নয়। প্রশান্ত দত্ত গ্রাহ্য করলেন না। নৌকা থেকে নেমে গেলেন। নিঃশব্দে গিয়ে দাঁড়ালেন সেই কুঁড়ে ঘরের পাশে। বেড়ার ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য দেখা যায়। কুপির টিমটিমে আলো। তার পাশে দিনু ভট্টাচার্য বউকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। প্রশান্ত দত্ত সরে এলেন সেখান থেকে। একবার নদী ও আকাশের দিকে তাকালেন। আকাশ ভর্তি তারা। নদীর জলে ছলছল ধ্বনি মাধুর্য। চমৎকার রাত। সেই সৌন্দর্যের দিকে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অপদার্থ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।